রিয়া এবং তুলি দুই বান্ধবী তাদের স্বামীদের সাথে এক দোতলা বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে। তুলি নিচের তলাতে থাকে এবং রিয়া থাকে উপর তলায়। সোমনাথ এবং অভি দুজনকেই চাকরি সূত্রে শহরে থাকতে হয়, তাই তারা নিজেদের গ্রামের বাড়ি ছেড়ে স্ত্রীদেরকে নিয়ে শহরেই ভাড়া বাড়িতে থাকে। কিন্তু বিয়ের আগে থেকেই রিয়া এবং তুলি একে অপরের বেস্ট ফ্রেন্ড ছিল, আর বিয়ের পরেও তারা প্ল্যানিং করে একই বাড়িতে ভাড়া থাকতে শুরু করে। তাই তাদের আনন্দের কোনো ঠিক ঠিকানা থাকে না। প্রত্যেক দিনই তারা দুই বান্ধবী অনেক অনেক গল্প করে এবং একসাথে সময় কাটায়। একদিন দুপুরে সোমনাথ যখন অফিস থেকে বাড়িতে লাঞ্চ করতে আসে তখন রিয়া, তাড়াতাড়ি খেতে দাও, খুব খিদে পেয়েছে। এমনিতেই আজকে বাড়ি আসতে একটু লেট হয়ে গেল। অফিসে আজকে অনেক কাজের চাপও আছে। কি হলো, টেবিলে কোনো খাবার নেই কেন? আরে খাবার থাকবে কি করে, আমি তো আজকে রান্নাই করিনি। আসলে আমি একটু পার্লারে হেড ওয়াশ করতে গিয়েছিলাম, তারপর আমার বাড়ি আসতে খুব দেরি হয়ে গেল। তাই তুলি বলল আজকে দুপুরে আর আমাকে রান্না বান্না করতে হবে না, আজকে আমি আর তুমি তুলির কাছেই খাবো, চলো নিচে চলো। এমন কথা শুনি সোমনাথ খুবই রেগে যায়। আরে, তুমি পার্লারে গিয়েছিলে, দেরি হয়ে গেছে বলে বাড়িতে এসে যে একটু আলু সিদ্ধ ভাত রান্না করে রাখবে সেটাও তো পারতে। কিন্তু তোমার দুপুরবেলা পার্লারে যাওয়ারই বা কি দরকার ছিল? তুমি তো বাড়িতেই শ্যাম্পু করে নিতে পারতে। সন্ধ্যাবেলায় গেলে কি এমন হতো? আরে বাবা, আমার তো ভীষণ মাথা যন্ত্রণা করছিল, তাই একটু হেড ম্যাসাজ নেওয়ারও প্রয়োজন ছিল, সেই জন্যই তো পার্লারে গেলাম। তাছাড়া কি আছে, একদিন যদি আমরা নিচে গিয়ে তুলির কাছে খাই, তুলি তো আমার বেস্ট ফ্রেন্ড, আমরা দুই বন্ধু এখন একই বাড়িতে থাকি, তাই এটুকু সুবিধা তো আমরা নিতেই পারি। চলো নিচে চলো, আমি তুলিকে খাবার দিতে বলছি। ধুর, আমি নিচে যাবো না, আমার ভালো লাগে না এসব। থাকি দোতলায়, আর এখন নাকি একতলায় গিয়ে অন্যজনের বাড়িতে খাবার খেতে হবে। ছেড়ে দাও, আমি বাড়ি থেকে কিছু খেয়ে নেবো। আরে বাবা, এরকম করলে হয় নাকি? তুলি তো দেখেছে তুমি বাড়িতে এসেছো, এখন না খেয়ে চলে গেলে ও তো খারাপ ভাববে। ঠিক আছে, তোমাকে নিচে যেতে হবে না, আমি তুলির কাছ থেকে তোমার খাবার নিয়ে এসে দিচ্ছি। তুমি প্লিজ আজকের দিনটা একটু ম্যানেজ করো, পরের দিন থেকে আমি রোজ রান্না করব। এভাবেই রিয়া কোনো রকমে সোমনাথকে আটকায় এবং নিচে একতলায় চলে যায়। এই তুলি, তাড়াতাড়ি আমার বরের খাবারটা দে তো। সোমনাথ লজ্জা পাচ্ছে, ও নিচে এসে খেতে চাইছে না। ওর খাবারটা দিয়ে আমি ওকে উপরে দিয়ে আসছি। ভাবলাম আজকে আমি, তুই আর জামাইবাবু একসাথে বসে মজা করে খাবো, সেটা আর হলো না। আমাকে দেখে জামাইবাবু এত লজ্জা পায় কেন বলতো? তুইও কি উপরে বসে খাবি নাকি তাহলে? আরে না না, সোমনাথ খেয়ে আগে চলে যা, তারপর তুই আর আমি দুই বন্ধু একসাথে বসে খাবো। আজকে ভালো কোনো একটা সিনেমা দেখা হবে, এসি চালিয়ে সিনেমা দেখতে দেখতে খাবো, ঠিক আছে? এই শুনে তুলি তখনই সোমনাথের জন্য খাবার বেড়ে দেয়, আর রিয়া সেই খাবার নিয়ে উপরে চলে যায়। কিন্তু তুলির হাতে রান্না করা খাবার সোমনাথের মোটেই পছন্দ হয় না, তাই সোমনাথ কোনো রকমে অল্প একটু খাবার খেয়ে আবার অফিসে চলে যায়। সোমনাথ চলে যাওয়া মাত্রই রিয়া একেবারে নিচে নেমে তুলির কাছে চলে যায়। দুই বন্ধু দুপুরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত সিনেমা দেখে এবং অনেক অনেক গল্প করে। আরে কখন 7টা বেজে গেল বুঝতেই তো পারলাম না। যাই, এবার উপরে যাই, আমাকে রান্না করতে হবে। কিছুক্ষণ পর আবার তোর জামাইবাবু চলে আসবে। শোন, রাতে আর তোকে রান্না করতে হবে না, আমি খাবার দিয়ে যাব, কেমন? এই বলে রিয়া আবার উপরে চলে যায়। এভাবেই সময় কাটতে থাকে। প্রত্যেক দিনই দুই বন্ধু কিছু না কিছু প্ল্যান করে। তারা কখনো একসাথে বাইরে ঘুরতে যায়, কখনো রেস্টুরেন্টে খাবার খেতে যায়, আবার কখনো বাড়িতে নিজেদের ইচ্ছা মতো খাবার তৈরি করে খায়। একদিন ছুটির দিনে রিয়া এবং তুলির স্বামীরা বাড়িতেই থাকে, আর সেদিন তুলি এবং রিয়া দুই বন্ধু ঠিক করে তারা তাদের স্বামীদের সঙ্গে নিয়ে আজকে একসাথে একটা জায়গায় ঘুরতে যাবে। এই অভি, আজকে সন্ধ্যাবেলা আমি, তুমি, রিয়া আর রিয়ার বর, আমরা চারজন একসাথে কোথাও একটা ঘুরতে যাব। অনেকদিন হয়ে গেল কোথাও ঘুরতে যাওয়া হয় না। কি? না না, আমি কোথাও যাব না, মানে আমি ওদের সঙ্গে কোথাও যাব না, আমার ভালো লাগে না। আজকে আমার বন্ধুদের সঙ্গে একটু বাইরে যাওয়ার কথা আছে, তোমাকে আমি অন্যদিন ঘুরতে নিয়ে যাব। তোমার সমস্যা কোথায় কি জানি, যখনই বলি ওদের সঙ্গে ঘুরতে যাওয়ার কথা তুমি যেতে চাও না। মাঝে মাঝে বলি যে উপরে চলো একসাথে চারজন মিলে আড্ডা হবে, তুমি তো উপরেও যেতে চাও না। তোমাদের ছেলেদের সত্যি বোঝা মুশকিল। আচ্ছা যাই হোক, বাদ দাও। বলছি, আমি কিন্তু আমার একটা সাদা রঙের শার্ট, ডেনিম জিন্স আর ব্লু কালারের একটা আন্ডারওয়্যার খুঁজে পাচ্ছি না। কালকে কিন্তু ওগুলো আমি তোমাকে কেচে আয়রন করে রাখতে বলেছিলাম, কোথায় রেখেছো সেগুলো? ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, ওগুলো তো উপরেই আছে, রিয়ার ঘরে। তুমি দাঁড়াও, আমি এখনই উপর থেকে নিয়ে আসছি। তুলির কথা শুনে অভি খুবই অবাক হয়।
কি আমার শার্ট প্যান্ট আন্ডারওয়্যার তোমার বন্ধুর ঘরে আছে মানে ওগুলো উপরে গেল কিভাবে? আরে কালকে আমার একদমই জামা কাপড় কাচার ইচ্ছে করছিল না, তাই আমি ওগুলো রিয়াকে কাচতে দিয়েছিলাম। তারপর সন্ধ্যাবেলা ওগুলো নামিয়ে নিয়ে আসতেই ভুলে গেছি। রিয়ার ঘরে সোফার উপরেই ওগুলো পড়ে আছে। তুমি দাঁড়াও না, আমি এখনই আনছি। এমন কথা শুনে অভি ভীষণই রেগে যায়। ইস, ছি ছি ছি, তোমার লজ্জা করলো না? তুমি তোমার বন্ধুকে আন্ডারওয়্যারটা বাদ দিয়ে শুধু জিন্স আর শার্টটা তো কাচতে দিতে পারতে। আমার আন্ডারওয়্যার দেওয়ার কি দরকার ছিল? তোমার কি কোনো মান সম্মান নেই? তোমরা দুই বন্ধু কি শুরু করেছো বলো তো? তোমাদের কোনো লজ্জা নেই বলো? ঠিক এমন সময় রিয়া উপর থেকে অভির শার্ট প্যান্ট এবং আন্ডারওয়্যার নিয়ে নিচে নেমে আসে। এই নে তুলি, তুই তো এগুলো কালকে নিয়ে আসতে ভুলে গিয়েছিলি। কালকে রাতে বারবার বললাম মনে করে নিয়ে আসিস। কি অভিদা, কেমন আছো? আজকাল তো তোমাকে দেখাই যায় না। আজকে সন্ধ্যাবেলা তাহলে যাচ্ছ তো একসাথে ঘুরতে? এমন সময় রিয়ার হাতে নিজের শার্ট প্যান্ট এবং আন্ডারওয়্যার দেখে অভি ভীষণই লজ্জা পেয়ে যায়। তাই সে কোনো রকম কথা না বলে তখনই বাড়ি থেকে বেরিয়ে যায়। এভাবেই দিনের পর দিন দুই বন্ধুর আচার আচরণে তাদের স্বামীরা বড্ড বেশি বিরক্ত হয়ে ওঠে। একদিন যখন সোমনাথ অফিস থেকে বাড়িতে ফিরে আসে। রিয়া, এক গ্লাস জল দাও। কি হলো, কোথায় গেলে? তুমি কি রান্নাঘরে আছো? সাড়া দিচ্ছ না কেন? ওয়াও, কি ব্যাপার, আজকে কোনো সারপ্রাইজ আছে নাকি? এতদিন পর তুমি নতুন শাড়ি পরেছো, তবে আজকে শাড়ি পরে তোমাকে কিন্তু খুব রোগা রোগা লাগছে। যাই হোক, খুব হট লাগছে কিন্তু। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই রান্নাঘরে তখন রিয়া থাকে না। রিয়ার জায়গায় সেখানে তুলি থাকে। তুলি যেহেতু পেছনের দিকে মুখ করে চা বানাতে ব্যস্ত থাকে, তাই সোমনাথ তুলির মুখ ঠিকভাবে দেখতে পায় না। আর যেহেতু তুলি রিয়ারই শাড়ি পরে থাকে, তাই সোমনাথ তাকে নিজের বউ ভেবে বসে। তুলি হঠাৎ করে যখনই সোমনাথের দিকে ফিরে তাকায়, তখন সোমনাথ খুবই ভয় পেয়ে যায়। জামাই বাবু, আমি তোমার বউ নই, তোমার শালি। যাই হোক, তুমি তো ভালোই রোমান্টিক দেখছি। আমার বর কিন্তু এতটাও রোমান্টিক নয় জানো, ও বড্ড বোরিং, কেমন যেন সেকেলে টাইপ। এ কি, তুমি এখানে কেন? রিয়া কোথায়? তুমি প্লিজ কিছু মনে করো না। আসলে রিয়ারও একটা এরকম শাড়ি আছে তো, তাই আমি মনে করেছিলাম তুমি হয়তো রিয়া। প্লিজ কিছু মনে করো না। আরে হ্যাঁ, তুমি ঠিকই বুঝেছো, এটা তো রিয়ারই শাড়ি। আসলে আমরা দুই বন্ধু প্রত্যেকদিন নিজের নিজের শাড়ি জামা কাপড় পরে একেবারে বোর হয়ে গেছি, তাই আজকে আমরা দুজনে একে অপরের শাড়ি এক্সচেঞ্জ করে পরেছি। তুলিকে আমি একটু নিচে পাঠিয়েছিলাম, ও আমার ঘর থেকে কুকিজ আনতে গেছে। আমি চা বানাচ্ছি, তুমি বসো, এখনই হয়ে যাবে। আমরা তিনজন তারপর গল্প করতে করতে চা আর কুকিজ খাবো। ঠিক এমন সময় রিয়া নিচ থেকে উপরে উঠে আসে। রিয়াও সেদিন তুলির নতুন একটা শাড়ি পরে থাকে, কিন্তু তুলির সামনে সোমনাথ চাইলেও রিয়াকে কিছু বলতে পারে না। তাই সোমনাথ রাগ করে তখনই বাড়ির বাইরে বেরিয়ে যায়। এভাবে সময় অতিবাহিত হতে থাকে। একদিন রিয়া উপরে রান্না চাপিয়ে দিয়ে নিচে তুলির সঙ্গে গল্প করতে চলে যায়। গল্প করতে করতে প্রায় 1 ঘন্টা কেটে গেলেও রিয়ার কিছুতেই তার রান্না বান্নার কথা মনে পড়ে না। তাই রান্নাঘর থেকে ভীষণই বাজে বিকট গন্ধ বেরোতে শুরু করে। কারণ রিয়া গ্যাস ওভেনের উপর কাতলা মাছের কালিয়া বসিয়ে নিচে চলে যায়, আর সেটা পুড়ে একেবারে ছাই হয়ে যায়। রান্নাঘর থেকে অনেক ধোঁয়া বেরোতে দেখে সোমনাথ তাড়াতাড়ি রান্নাঘরে ছুটে যায়। উফ, এতে দুই বন্ধু জ্বালাতনে একেবারে শেষ হয়ে গেলাম। দুই বন্ধু প্ল্যান করে একই বাড়ি ভাড়া নিল, যাতে সবসময় একসাথে থাকতে পারে। সেই সময় রিয়ার কথাটা না শুনলেই ভালো হতো। তরকারি চাপিয়ে দিয়ে নিচে বন্ধুর সঙ্গে গল্প করতে চলে গেছে। না, এরকম ভাবে আর হবে না। এবার মনে হচ্ছে বাড়িটা চেঞ্জ করতেই হবে। অন্যদিকে সোমনাথের মতো অভিরও একই অবস্থা হয়। অভিও তার বউয়ের আচার আচরণে একেবারে বিরক্ত হয়ে ওঠে। কি হলো, তুমি বিছানা বালিশ নিয়ে কোথায় যাচ্ছ তুলি? আজকে আবার কি নাটক শুরু করলে? উপরে গিয়ে বন্ধুর সঙ্গে আর বন্ধুর বরের সঙ্গে ঘুমাবে নাকি? আজকাল তো স্বামীর চেয়ে তুমি ওদেরকে বেশি ঘুরতে দিচ্ছ দেখছি। যখন ইচ্ছে ওদের সঙ্গে ঘুরতে চলে যাচ্ছ, রেস্টুরেন্টে খেতেও যাচ্ছ। কি শুরু করেছে বলো তো? আরে না না, ওদের ঘরে গিয়ে ঘুমাবো কেন, পাগল নাকি? তবে আজকে আমরা দুই বন্ধু ছাদে ঘুমাবো। তুমি তো জানো আমাদের দুই বন্ধুর মায়ের বাড়ি একদমই পাশাপাশি ছিল। বিয়ের আগে আমরা দুই বন্ধু মাঝে মধ্যেই ছাদে ঘুমাতাম। আজকে আমাদের দুজনেরই ছাদে ঘুমানোর খুব ইচ্ছে হয়েছে, তাই আমরা ছাদে ঘুমাতে যাচ্ছি। সে কি, শুধু শুধু ঘর ছেড়ে ছাদে ঘুমাতে যাবে কেন? তুমি তো জানো আমি একা একা ঘুমাতে পারি না। ছাদে যেতে হবে না, তুমি ঘরেই ঘুমাও। ঠিক আছে, তুমি একা ঘুমাতে পারবে না যখন, তাহলে তুমিও আমাদের সঙ্গে চলো। আমি রিয়াকে বলছি ওর বরকেও ছাদে ডেকে নিতে। 4 জন একসাথে ঘুমাবো, দারুণ মজা হবে কিন্তু। না না, কোনো দরকার নেই। যাও, তোমরা দুই বন্ধু ছাদে গিয়ে ঘুমাও। জানি না আর কত কিছু সহ্য করতে হবে। তোমরা এসব করবে বলেই তো জোর করেই বাড়িটা ভাড়া নিলে। এবার তো মনে হচ্ছে অন্য বাড়ি ভাড়া নিয়ে চলে যেতে হবে আমাদের। তুলি কোনো কথাই পাত্তা দেয় না। সে তখনই রিয়ার সঙ্গে ছাদে চলে যায়। দুই বন্ধু সেদিন সারা রাত ছাদে জেগে জেগে গল্প করে। সারা রাত তারা একটুও ঘুমায় না।
পরের দিন সকালবেলা তারা যে যার ঘরে গিয়ে সারাদিন ধরে ঘুমায়। তারা দুই বন্ধু কোনো রকম রান্না বান্না কিংবা সংসারের কাজও করে না। দুই বন্ধুর এরকম পাগলামি অভি এবং সোমনাথ আর কিছুতেই সহ্য করতে পারে না। তাই তারা দুজনে নানান রকম চেষ্টা করতে থাকে যাতে তারা দুই বন্ধুর পাগলামি বন্ধ করতে পারে। অনেক চেষ্টা করে অভি কিছু করতে না পারলেও সোমনাথ একদিন ঠিক ব্যবস্থা করেই ফেলে। রিয়া, আমার চাকরি ট্রান্সফার হয়ে গেছে। আমাকে আর শহরে ভাড়া বাড়িতে থেকে চাকরি করতে হবে না। আমি আমার গ্রামে নিজের বাড়িতে থেকেই চাকরি করতে পারবো। আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে একটা জায়গায় আমার চাকরি ট্রান্সফার হয়েছে। পরের মাসে কিন্তু আমরা গ্রামে ফিরে যাচ্ছি। এমন কথা শুনে রিয়া মোটেই খুশি হতে পারি না, কারণ শ্বশুর বাড়িতে গিয়ে তাকে জয়েন্ট ফ্যামিলির সঙ্গে থাকতে হবে, আর সেই সাথে রিয়া আর তার বান্ধবীর সঙ্গে একই বাড়িতে থাকতে পারবে না। তাই রিয়ার খুবই কান্না পায়, কিন্তু এছাড়া তার কাছে অন্য কোনো উপায়ও থাকে না। তুলিও যখন ব্যাপারটা জানতে পারে তখন তুলিরও খুব মন খারাপ করে। কি আর করা যাবে, কিছু তো করার নেই। কিন্তু তুই মাঝে মধ্যে শহরে আমার বাড়িতে ঘুরতে আসিস কেমন? আমিও মাঝে মধ্যে তোর গ্রামের শ্বশুর বাড়িতে যাব, আর মায়ের বাড়িতে গেলে তো আমাদের দেখা হবেই। তখন আমরা দুজন অনেক মজা করব। এভাবেই দুই বান্ধবী একে অপরকে সান্ত্বনা দেয়। পরের মাসে সোমনাথ এবং রিয়া নিজেদের গ্রামের বাড়িতে ফিরে যায়। আসলে সোমনাথ ইচ্ছা করেই নিজের চাকরিটা ট্রান্সফার করিয়ে নেয়। প্রথম রিয়া শ্বশুর বাড়িতে গিয়ে থাকতে ভালো না লাগলেও ধীরে ধীরে সে নিজেকে সেখানে মানিয়ে নেয়। সময়ের সাথে সাথে দুই বান্ধবীর মধ্যে অনেক দূরত্বেরও সৃষ্টি হয়। তবে অনেকদিন ছাড়া যখন তারা দুই বান্ধবী একসাথে মায়ের বাড়িতে যায়, তখন তারা দুজনে একসাথে অনেক মজা করে। মা, আমি তো বড় হয়ে গেছি, বলো আজকে আমি স্কুলে যাচ্ছি। মা, তুমি দেখবে আমি অনেক পড়াশোনা করব। আমি রোজ স্কুলে যাব। আমি কখনোই স্কুল ছুটিও করব না। হ্যাঁ রে মা, তুই অনেক বড় হয়ে গেছিস, আর তাই তো আমি তোকে একটা স্কুলে ভর্তি করেছি। তুই মন দিয়ে পড়াশোনা করবি মা। বড় হয়ে তোকে তোর বাবার মতো বড় মানুষ হতে হবে। মা, তোমাকে আর যেতে হবে না। আমি এবার একাই চলে যেতে পারবো। কালকের মতোই বাসে করে স্কুলে যেতে হবে, তাই তো? আমি রাস্তার পাশে গিয়ে দাঁড়াবো, আর বাস এলেই উঠে পড়বো। এই তুই একটু চুপ কর, বড্ড বকিস। আজকে তোর স্কুলের প্রথম দিন, তাই বাসে তুলে দিতে এলাম। কাল থেকে কে আসবে? এই তো বাড়ির পাশেই তো রোড, তুই একাই বাসে উঠে যেতে পারবি। এটা ছিল নরেন্দ্রপুর হাট এলাকার কুসুম কুমারী প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা, যেখানে প্রতি বছরের ন্যায় এবছরও বছরের শুরুতে প্রথম শ্রেণীতে বহু বাচ্চারাই ভর্তি হয়েছিল। আর তেমনই শ্রীমতী কয়েকদিন আগেই তার একমাত্র মেয়ে চুমকিকে স্কুলে ভর্তি করে এসেছিল। আজ তার স্কুলের প্রথম দিন ছিল, তাই নতুন বই খাতায় ব্যাগ ভর্তি ছিল তার। ছোট্ট মেয়ে চুমকিকে নিয়ে সে বাসের উদ্দেশ্যে যাচ্ছিল। মা, তুমি এবার বাড়ি যাও, আমি বাসে উঠে যাব। এই চুপ করো, রাস্তায় এত কথা বললে হবে? লোকে তো খারাপ বলবে। তোমার বাবা তোমাকে রোজ বাসে তুলে দিতে বলেছে মা। আর হ্যাঁ, যা তোমাকে বলে দিয়েছি মনে আছে তো? শ্রীমতী তার স্বামী কানাইলাল এবং মেয়ে চুমকির সঙ্গে পাশের গ্রাম হরিণঘাটায় থাকতো। সেদিন শ্রীমতী চুমকিকে স্কুল বাসে ছাড়তেই আসছিল, আর তার প্রশ্নের উত্তর দিতে দিতে তার বেশ বিরক্তও লাগছিল। মা, ওই বাসটাই কি আমাদের স্কুলে যাবে? তাহলে কি আমি হাত দেখাবো মা? ও মা, বলো না। আমি শুনেছি গাড়ির সামনে হাত দেখালে সেগুলো থেমে যায়। আরে পাগলি মেয়ে, সব সময় শুধু প্রশ্ন করে, এটা কি ওটা কি, এটা করলে কি হয়, ওটা করলে কি হয়। আজকে তো তোমার স্কুলের প্রথম দিন, আর সেই জন্যই আজকে আমি তোমাকে চুপ করে থাকতে বলছি। কেন মা, প্রথম দিনে কি হয় আর আমি চুপ করব কেন? স্কুলে কি কেউ কথা বলে না? আর মা, বাসটাকে হাত দেখালে না কেন? ওটা কি সত্যি দাঁড়াতো না? বলো না মা। ওরে বাবা রে বাবা, এর এত প্রশ্নের উত্তর দিতে দিতে আমার মাথাটা খারাপ হয়ে যাবে। শুনেছি প্রথম দিন স্কুলে যেতে সকলেই ভয় পায়, কেঁদে গড়াগড়ি খায়, আর এই মেয়েটা তখন থেকে শুধু বকেই যাচ্ছে। এর যে কি হবে উপরওয়ালাই জানে। হ্যাঁ রে মা, হাত দেখালে বাসটা অবশ্যই দাঁড়াতো, কিন্তু এটা তোমার স্কুল বাস নয় তো, তাই জন্য ওটাকে দাঁড় করাইনি।
ওই তো, ওই সামনের হলুদ বাসটা দেখতে পাচ্ছ, ওটাই তোমাদের স্কুলের বাস। এবার বুঝেছো? ও, বুঝেছি মা। এবার তাহলে আমি হাত দেখাবো। এই বাস, এই বাস, দাঁড়াও দাঁড়াও, আমি স্কুলে যাবো। মা মা, তুমিও হাত দেখাও। আমি ছোট বলে মনে হয় আমার হাতটা দেখতে পাচ্ছে না। ওরে বাবারে, বাসটা অবশ্যই দাঁড়াবে, কাছে তো আসতে দাও। এটা স্কুল বাস, বুঝলে? স্কুলের বাচ্চা দেখলেই দাঁড়িয়ে পড়বে। শ্রীমতী চুমকিকে স্কুল বাসটির সম্বন্ধে বলছিল। ঠিক তখনই তাদের পাশে স্কুল বাসটি এসে দাঁড়িয়ে পড়ে। চুমকি তার মাকে টাটা বলে বড়দের মতো নিজেই বাসের মধ্যে উঠে পড়ে। সে উঠে পড়লে বাসটি ধীরে ধীরে চলতে শুরু করে। সে সামনেরই একটা খালি সিটে বসে পড়ে। কিছুক্ষণ পর, এ কি রে পাপা, এখানে তো দেখছি সবাই চুপ করে বসে আছে। এরা কি সারা রাস্তায় কারোর সঙ্গে কথা বলে না? এই যে, এই পিঙ্কি, তোমার কি আজকে স্কুলের প্রথম দিন? মানে তুমিও কি আমার মতো প্রথমবার স্কুলে যাচ্ছ? না, প্রথমবার নয়। আর আমার নাম পিঙ্কি নয়, আমার নাম ঝিলিক। আর নিজের ভালো চাইলে এখান থেকে উঠে অন্য জায়গায় চলে যাও। কিন্তু কেন? এখানে কি হয়েছে যে আমি এখানে বসতে পারবো না? আমার কি এখানে বসা বারণ? কই, কিছু বলো। তুমি কিছু বলছো না কেন? চুমকি তাকে এভাবেই নানান প্রশ্ন করতে থাকে, কিন্তু সে কিছুই বলে না, একেবারেই চুপ করে থাকে। এমন সময় পেছন থেকে একটি বাচ্চা তাকে ইশারা করে ডাক দেয়। এই, এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে আসো, আমার পাশে খালি সিট আছে, এখানে বসো। বিট্টুর আওয়াজ পেয়ে চুমকি ওখান থেকে উঠে বিট্টুর কাছে যায় এবং বিট্টুর পাশে গিয়ে বসে পড়ে। বিট্টুর পাশে গিয়েও চুমকি নানান প্রশ্ন করতে থাকে, কিন্তু সে কোনো প্রশ্নেরই উত্তর দেয় না। এমনই সময় স্কুল বাসটি আবারও দাঁড়ায় এবং বাদল নামের একটি ছেলে বাসে ওঠে। আরে বাহ, ঝিলিক, তোর সাহস তো কম নয়। তুই একেবারে আমার পাশের সিটে এসে বসলি। তুই জানিস না নাকি যে সামনের দুটো সিটই আমার, এখানে কেউ বসতে পারে না? দেখ বাদল, আমাকে মারিস না। আমি ভেবেছিলাম তোর সিটে বসলেই তুই রেগে যাস, তাই আমি পাশের সিটে বসেছি। কাল থেকে আর এরকম হবে না। কি, কাল থেকে? আজই আমি তোকে ছাড়বো না। আর কাল? তুই কি আজ এই বাসে প্রথম উঠেছিস নাকি? প্রথম স্কুলে যাচ্ছিস যে তুই বুঝতে পারিসনি? আসলে বাদল অনেক দুষ্টু প্রকৃতির ছেলে ছিল। সে সকলের থেকে বয়সে বড় হওয়ায় প্রায় সব সময় বাচ্চাদের অকারণেই মারধর করত। আর এটা স্কুল থেকে শুরু করে স্কুল বাস সব জায়গাতেই করত। এমনই সেদিন বাদল অকারণে ঝিলিককে ধরে মারধর করছিল। তখন, দেখেছিস তো আমি তোকে ওখান থেকে কেন উঠে আসতে বললাম? আসলে ও অনেক দুষ্টু, আর ওর সঙ্গে কথা বলার সাহস আমাদের কারোর মধ্যেই নেই, বুঝলি? এখন ভাগ্যিস জানতে পারিনি যে তুই ওর সিটে বসেছিস, নয়তো এতক্ষণে তোকে মারধর করতো। এভাবেই বিট্টু চুমকিকে বোঝাচ্ছিল। ঝিলিককে মারতে দেখে সে এই প্রথমবার ভয়ও পেয়েছিল। ঠিক তখনই, তুই আমাকে একাই কেন মারছিস? তাও তো আমি পাশের সিটে বসেছি। আর ওই যে ওই নতুন মেয়েটা তোর সিটে বসলো, তার বেলায় কিছু নয়। কই দেখি, ওকেও মার তাহলে, ও তো তোর সিটে বসেছিল। এটা শোনা মাত্রই বাদলের চোখ চুমকির দিকে যায় এবং তার সিটে বসার দরুন সেদিন তাকেও সে খুব মারধর করে। চুমকিকে মার খেতে দেখে বাসের সকলেই মজা করতে থাকে। কেউ কাউকেই কিছু বললে অন্যজন কোনোই কথা ধরতো না। আর বিশেষ করে বাদলকে দেখে তো সকলেই ভয় করত। মারধর খেয়ে চুমকির মন একেবারেই খারাপ হয়ে যায়। বাদল তাকে এটাও বলে যে সে ম্যাডামকে অথবা বাড়ির লোককে যদি কিছু বলে তাহলে সে পরের দিন তাকে আরো বেশি মারবে। কিছুক্ষণ পর সে স্কুলে চলে যায়। ম্যাডাম ক্লাসে ঢুকে বলে, গুড মর্নিং বাচ্চারা, সবাই কেমন আছো? আর আজকে দেখি কে প্রথম স্কুলে এসেছো, উঠে দাঁড়াও দেখি। ম্যাডামের এরকম বলা মাত্রই বেশ কয়েকজন ছাত্রছাত্রী উঠে দাঁড়ায়। কিন্তু চুমকি তখনও বাসের ঘটনায় মনে করে যাচ্ছিল, তাই তার খুব কান্না পাচ্ছিল। কিছুক্ষণ পর ম্যাডামের চোখ চুমকির দিকে যায়। এই যে, এই বাচ্চা, তুমি দাঁড়াও। ওই যে, ওই পেছনের বেঞ্চকে বলছি। তোমাকে দেখে তো মনে হচ্ছে আজকে তুমি স্কুলে প্রথম এসেছো। তোমার নাম কি? ম্যাডামের কথা শুনে
চুমকি কোনো উত্তর দেয় না, কারণ সে তখনও বাদলের কথাই মনে করে যাচ্ছিল। আচ্ছা থাক বাবা, তোমাকে কথা বলতে হবে না। আমি জানি প্রথম দিন স্কুলে এসে সকলেই একটু ভয় করে। দেখবে কাল থেকে সব ঠিক হয়ে যাবে। আর তুমি এত কান্নাকাটি করছো কেন? আমার মনে হয় তুমি অনেক বেশি ঘাবড়ে গেছো। তুমি বরং আজকে তাড়াতাড়ি বাড়ি চলে যাও, আমি তোমাকে পাঠানোর ব্যবস্থা করছি। এই যে কয়াল বাবু, একটু এদিকে আসুন তো। ম্যাডাম কিছু না জেনে বুঝেই সেদিন তাকে স্কুল শেষ হওয়ার আগেই বাড়িতে পাঠিয়ে দেয় এবং ফোন করে শ্রীমতীকে সমস্ত ঘটনাই বলে। শ্রীমতী এটা শুনে অবাক হয়ে যায়। চুমকি যে সত্যি সত্যি স্কুলে এরকম করেছে সে মোটেও বিশ্বাস করতে পারছিল না। কিছুক্ষণ পর, দেখ মা, ভয়ের কিচ্ছু নেই, তুই আমাকে সবকিছুই বলতে পারিস। তুই তো আমার সাহসী মেয়ে, তাই না? ম্যাডামরা তোকে কি কিছু বলেছে নাকি কেউ তোকে ভয় দেখিয়েছে? আমাকে বল মা। না, ম্যাডামরা আমাকে কেউ কিছু বলেনি, আর আমাকে বলবে বা কেন? বলা দরকারটা তো ওই শয়তান বাদলকে, যে অকারণেই আমাকে আর আমার বন্ধুদেরকে মারধর করলো। ও বলে কিনা বাসের প্রথম সিটটা ওর একারই বসার অধিকার আছে। আমিও কালকে গিয়ে ওখানেই বসবো। আজকে প্রথম দিন গেছিলাম বলে কিছু বলিনি, কালকে আমি ওকে ছাড়বো না। শ্রীমতী খুবই বুদ্ধিমতী ও চালাক চতুর ছিল। সে চুমকির কথা শুনে একেবারে ব্যাপারটা ধরে ফেলে। শ্রীমতী কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর বলে, হ্যাঁ বুঝলাম, তুমি ওখানেই বসবে তাই তো? তাহলে আগে এক কাজ করো, আমাকে কয়েকটা সরু সরু লাঠি এনে দাও দেখি। চুমকি তার মায়ের কথা শুনে বেশ কয়েকটি সরু সরু লাঠি নিয়ে আসে। শ্রীমতী সেগুলোকে এক এক করে চুমকিকে ভাঙতে দেয়। চুমকি সহজেই সেগুলোকে ভেঙে ফেলে। শ্রীমতী সব লাঠিগুলোকে একসঙ্গে করে চুমকিকে আবার ভাঙতে বলে, কিন্তু চুমকি সেগুলোকে মোটেও ভাঙতে পারে না। তখন, তাহলে বুঝলে তো, কালকে তুমি একা গিয়ে ওই সিটে বসলে ওই দুষ্টু বাদল তোমাকে একা পেয়ে আবারও মারবে। তোমাকে এই লাঠির মতোই সকলকে একজোট করতে হবে, তাহলে ওই দুষ্টু বাদল তোমাকে আর তোমার বন্ধুদের কাউকেই মারতে পারবে না। শ্রীমতীর কথা শুনে চুমকি সবটাই বুঝতে পারে। সে পরের দিন আগে থেকেই সকলকে একজোট করে রাখে এবং নিজে গিয়ে সামনের সিটে বসে পড়ে। কিছুক্ষণ পর বাদল বাসে উঠলে, কিরে চুমকি, কালকের মার খেয়ে এখনো তোর বুদ্ধি হয়নি? কালকে না হয় তোর স্কুলের প্রথম দিন ছিল আর তুই না জেনে ওখানে বসেছিলিস, কিন্তু আজকে তো তুই সবকিছুই জানিস, তার সত্ত্বেও তুই এখানে বসেছিস। হ্যাঁ বসেছি, তাতে কি হয়েছে? এখানে কি তোর নাম লেখা আছে? আর শোন, এই বাসের সব সিটেই সকলের বসার অধিকার আছে, তুইও চাইলে আমার সিটে বসতে পারিস। ও আচ্ছা, তাহলে তোর মার খাওয়ার খুবই ইচ্ছে করছে তাই তো? দাঁড়া, আমি তোর ইচ্ছা পূরণ করে দিচ্ছি। হ্যাঁ, তুই মেরে দেখ না, তাহলে আমরা সকলে মিলেই তোকে মারবো। আর তুই যে আমাদের এতদিন মেরে এসেছিস সেটাও ম্যাডামকে বলে দেব, দেখবি ম্যাডামরাও তোকে খুব মারবে। হ্যাঁ বিট্টু, তুই ঠিকই বলেছিস। ম্যাডাম তোর একার কথা বিশ্বাস করবে না। আমরা সবাই মিলে ম্যাডামকে বলবো যে তুই সব সময় আমাদেরকে মারধর করিস। ছাড় বলছি, ছেড়ে দে চুমকিকে। সকলকে একসঙ্গে এগিয়ে আসতে দেখে বাদল খুব ভয় পেয়ে যায়। সেদিন সে সকলের কাছ থেকেই ক্ষমা চায় এবং সকলেই তাকে ক্ষমা করে দেয়। এভাবেই সেদিনের পর থেকে তারা সকলেই একে অপরের বন্ধু হয়ে ওঠে। পরবর্তী দিনগুলোতেও তারা মিলেমিশে স্কুল জীবন অতিবাহিত করতে থাকে।